দুঃখিত ভাইয়া। তরুণ বয়সী ছেলেটা ভ্রু কুঁচকে চাইল মেয়েটার দিকে। মিনিট পাঁচেক আগে এই চঞ্চল মেয়েটা তার গায়ে সজোরে বল মেরে দিয়েছে। ছেলেটার বোধহয় রাগ হলো। পাশে থাকা হামজার পিঠ চাপড়ে ছেলেটা গুরু গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, চা শেষ করে আয়, আমি সামনে এগোচ্ছি। গম্ভীর তরুণের প্রস্থান দেখে চেয়ে রইল চিনি। মুখটা কুঁচকে ছোট হয়ে গেল তার। চিনি মনে মনে খুব কষ্ট পেল। সে কি ইচ্ছে করে বল মেরেছে? মোটেও না। এই 12 বছর বয়সে তার মাথায় এত দুষ্টু বুদ্ধি আসবে কোত্থেকে? চিনি তো চিনির শিরার মতোই সরল, যদিও খানিকটা চঞ্চল আর দুষ্টু, কিন্তু সে আগ বাড়িয়ে মানুষের ক্ষতি করতে যাবেই বা কেন? একটু দূর থেকে হঠাৎ ছেলেটার সাথে আবারও চোখাচোখি হয়ে গেল চিনির। মুহূর্তেই চিনি কিছুটা অসন্তুষ্ট মনেই বাড়ির দিকে হাঁটা ধরল। যেতে যেতে হাতের বলটার দিকে তাকিয়ে শাসনের ভঙ্গিতে বিড়বিড় করলো, এই, তোকে কে বলেছিল ওই জামরুল গাছ থেকে জামরুল পাড়তে? সব তো তোর দোষ। তাহলে আমি কেন অপরাধী হব? তোর জন্য যদি বাড়িতে নালিশ চলে যেত, তবে কি আমার আস্ত থাকার উপায় থাকতো? 90 দশক, 1993 সাল। আই চিনি, টেলিফোনটা ধর। কখন থেকে বাজছে, কানে যাচ্ছে না? আমি যদি এখান থেকে উঠি, তবে কিন্তু একটা বেতের বাড়িও শরীরের কোথাও বাকি থাকবে না। চিনি তখন পড়া টেবিলে ঝুঁকে বইয়ের পাতায় মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। বিরক্ত বোধ করলো চিনি। মুহূর্তেই চেঁচিয়ে উত্তর দিল। উফ মা, দেখছো না আমি পড়ছি। মায়ের কণ্ঠ এবার আরো কয়েক পর্দা চড়ে গেল। এই, তুই উঠবি কি না, নাকি আমি এসে উঠাবো? মায়ের হাতে শুরু বেতটার কথা মনে পড়তেই চিনির শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। পড়ার টেবিল থেকে একরকম লাফিয়ে উঠে ধপাধপ পা ফেলে বসার রুমের দিকে দৌড়ে গেল মিষ্টি চিনি। বিড়বিড় করেই বলতে লাগলো, যাচ্ছি তো। এই আপদটা যখন তখন কেন বেঁচে ওঠে দেয়? দৌড়াতে দৌড়াতে বসার রুমে গিয়ে লম্বা তারওয়ালা রিসিভারটা কানে তুলে নিল চিনি। বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, কে বলছেন? ফোনের ওপাশ থেকে কি বললো কি জানে। চিনি উৎফুল্ল হয়ে উঠল। পরক্ষণেই চিৎকার করে প্রশ্ন করলো, এ ভাই সত্যি? ভাই আমার জন্য কিন্তু ফুলের গাছটা নিয়ে আসবে। এ ভাই শুনছো কি বলছি? চিনির উচ্চ কণ্ঠস্বর শুনে মা বোধহয় রাগেই তিনি রান্নাঘর থেকে বসার রুমে আস্তে আস্তে বললেন, তুই কি স্থির হবি না? সারাক্ষণ এই হইচই। আজ তোর আব্বু আসুক, তোর নামে এমন নালিশ করব, দেখবি। আর একদিনও এভাবে চিৎকার করতে পারিস কিনা। চিনি চোখ মুখ কুঁচকে চাইলেন মায়ের দিকে। মুখ দিয়ে বেরিয়ে এলো মেয়েটার, বলো না বলো। আমি বুঝি ভয় পাই আব্বুকে? হুম। এই, তুই কি বলি? দাঁড়া। কে শুনে কার কথা? চঞ্চল্যা চিনি তো রিসিভারটা রেখে ভোদর দিয়ে নিজের রুমে ঢুকে পড়ল। নাহলে রক্ষা পেত বুঝি। তার মায়ের বলা বেতের বাড়ি আজ কটা তার পিঠে পড়তো। দুপুরের তপ্ত রোদ খানিকটা মরে এসেছে। বাড়ির সবাই ভাত খেয়ে দিবানিদ্রায় মগ্ন। চিনি তখন বিড়ালের মতো পা টিপে টিপে চিলেকোঠার ঘরে হানা দিল। আলমারির ওপরে সযত্নে রাখা সরিষার তেলের লালচে আচারের বয়মটা বগল দাবা করে মেয়েটা সোজা চলে এলো ছাদে। ছাদের এক কোণে ছায়ায় বসে আচারের বয়ামটা খুলতেই মোমো গন্ধে চারপাশে মমা করে উঠল। আচারের টক ঝাল গন্ধেই মিষ্টি জিভে জল চলে এলো। আর দেরি সহ্য হলো না। চট করে বয়ামে হাত ঢুকিয়ে এক টুকরো আম মুখে পুড়ে দিল চিনি। চোখ বন্ধ করে তৃপ্তির একটা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করলো। উফ কি স্বাদ! ঠিক সেই মুহূর্তেই ছাদে পা রাখলো চন্দ্রিমা। চিনি আর চোখে বান্ধবীর দিকে তাকিয়ে আরেক টুকরো আচার মুখে পড়ল। তারপর একটা দুষ্টু মিষ্টি ভরা হাসি দিয়ে বলল, তোর উনি আসছে বান্ধবী। কথাটা শুনে চন্দ্রিমা মুহূর্তেই লাল হয়ে গেল। এই এক জ্বালা। চিনি বড্ড ঠুটকাটা, মনের কথা পেটে রাখতে পারে না একদম। চন্দ্রিমা নিজের লম্বা বেনুনি আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে লজ্জা লুকানোর আপ্রাণ চেষ্টা করলো। একটু আমতা আমতা করে প্রসঙ্গ ঘোরাতে চন্দ্রিমা খানিকটা রেগেই বলল, সারাক্ষণ শুধু ইয়ার কি করিস? চন্দ্রিমা গুটি গুটি পায়ে এগিয়ে এসে চিনির পাশে ধপাস করে বসলো। বান্ধবীর উৎসুক মুখটা দেখে চিনি একটা বড় সড়ো আচারের টুকরো তুলে চন্দ্রিমার মুখে পুড়ে দিল। চন্দ্রিমা সেটা চিবোতে চিবোতে লজ্জার মাথা খেয়ে শেষমেশ অন্তরের থাকা প্রশ্নটা করেই ফেললো। মহিম ভাই আজকে আসছে বুঝি? চিনি আয়েশ করে আচারের তেল আঙুল থেকে চাটতে চাটতে উত্তর দিল, হুম। ভাই আজ সন্ধ্যায় ফিরছে। মা তো দুপুর থেকে এলাহি রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছে। কিন্তু উনি তো ঢাকায় পড়াতেন, ওনার কলেজের কি হবে? চাকরি ছেড়ে দিবেন?
বোকা চন্দ্র, খবর তো তুই এখনো জানিসই না। ভাই সরকারি চাকরি পেয়েছে, আজকেই নাকি রেজাল্ট পাবলিশ হয়েছে, ফোনে জানালো। ভাই পরিষ্কার করে বলে দিয়েছে কলেজের মাস্টারি আর করবে না। জয়েনিং লেটার আসার আগ পর্যন্ত কয়দিন বাসায় থাকবে, তারপর নতুন চাকরিতে চলে যাবে। সূর্যটা এখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। চিনি রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে চা বানানোর আপ্রাণ চেষ্টা করছে। চিনি রান্না বান্নায় ধারের কাছেও ঘেঁষে না, তবে চা বানাতে তার জোর নেই। তার বাবা আর মাহিন ভাই দুজনেই চিনির হাতের কড়া লিকারের চায়ের খুবই ভক্ত। চিনির চায়ের কাপে চুমুক মেরে টুংটাং শব্দ করছে। ঠিক তখনই বাইরে রিকশার বেল বাজার শব্দ কানে চলে এলো। মুহূর্তেই চা চুলায় রেখে চিনি এক দৌড়ে বসার রুমের দিকে ছুটল। মেয়েটার পরনে তখন হালকা বাসন্তী রঙের একটি সুতোর কামিজ, যার হাতাগুলো কবজি পর্যন্ত কাজ করা। দরজার কাছে যেতেই মাহিম ভাইয়ের মুখোমুখি হয়ে গেল চিনি। মাহিম ভাই রিকশা থেকে নেমে ব্যাগ হাতে ভেতরে ঢুকছে। ভাইকে দেখেই চিনি সব চপলতা ভুলে এক লাফে সামনে গিয়ে দাঁড়ালো। আবেগে গলাটা একটু ধরে এলো চিনি। মেয়েটা উত্তেজনায় চেঁচিয়ে বলল, ভাই, সত্যি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় আমাদের ভুলেই গেছো। মাহিম ভাই গম্ভীর মুখে উপনের দিকে তাকিয়ে একটা স্নিগ্ধ হাসি দিলেন। হাত বাড়িয়ে চিনির মাথায় একটু টোকা দিয়ে বললেন, পাগলি মেয়ে, তোকে ভুলে যাওয়া কি এত সহজ? দেখ তো, চেঁচামেচি করে পুরো পাড়া মাথায় তুলছিস কেন? তুই কি একটু স্থির হবি না? চিনি মুহূর্তেই রাগলো বুঝি। মেয়েটা এবার ফিসফিসিয়ে বলল, তোমার সাথে কথা বলবো না, যাও আবার ঢাকায় চলে যাও ভাই। ঠিক সেই সময় ঘর থেকে ঘুম ভেঙে বেরিয়ে এলো চিনির মা। ছেলের গলার আওয়াজ পেয়ে তিনি চোখে মুখে পানি দিয়ে হন্তদন্ত হয়ে সামনে এসে দাঁড়ান। দীর্ঘ কয়েক মাস পর কলিজার টুকরো ছেলেটাকে দেখে মায়ের চোখের কোণ ভিজে উঠল। তিনি এগিয়ে গিয়ে মাহিমের মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। এর মাঝে চিনির হঠাৎ মনে পড়লো, মেয়েটা ভাইয়ের হাতের ব্যাগটা এক প্রকার ছিনিয়ে নিয়েই বলতে লাগলো, আমার গাজরা কোথায়? মাহিম ভাই পকেট থেকে ছোট্ট একটা মোড়ক বের করে পাগলি বোনটার সামনে ধরল। মুহূর্তেই চিনির হরিণী চোখ দুটো চকচক করে উঠল। চিনি তার কোমরের কাছে লুটোপুটি খাওয়া চুলগুলো এক ঝটকায় পেছনে সরিয়ে দিয়ে ভাইয়ের হাত থেকে গাজরার মোড়কটা নিয়ে নিজের ঘরের দিকে ছুটল। তার এখন আর চা খাওয়ার কোনো ইচ্ছে নেই, চা গোল্লায় যা। মা আঁচলে চোখের কোণ মুছে মৃদু হেসে বললেন, আমি খাবার বাড়ছি মহিম, তুই গোসল করে আয়। আম্মা, হুম। আমি পরশু চলে আসবো। আপনারা কাল গিয়ে কথা বলে আসুন। হাসপাতালের লম্বা চুনকাম করা বারান্দা থেকে নার্সের ডাক ভেসে এলো। ডাক্তারবাবু দ্রুত আসুন, ইমার্জেন্সি রোগী এসেছে। চন্দ্র চশমাখানা ঠিক করে তার আম্মাকে বলল, আম্মা সাবধানে থাকবেন, যেতে হবে আমায়। শুক্রবার সকাল চিনির বাবা মিলন সাহেব বাজার থেকে মাত্র ফিরল। প্রতি শুক্রবার সকাল 8টায় মেঠোপথের ধারে যে বড় হাট বসে, সেখান থেকেই আজ তিনি রিকশায় বোঝা করে বাজার নিয়ে এসেছেন। মিলন সাহেব কাঁধের নেটের বাজারের থলিটা রান্নাঘরে দেওয়ার নামিয়ে রাখলেন। চিনির মা মাহমুদা বেগম এগিয়ে এসে বাজারের ব্যাগ থেকে আনাজগুলো নামাতে লাগলেন। ব্যাগের ভেতরে বড় একটা রুই মাছ আর খাসির মাংসের বড় প্যাকেট দেখে তিনি একটু অবাক হয়ে মিলন সাহেবের দিকে তাকিয়ে হেসে বললেন, ছেলে বাড়ি এসেছে বলে কি পুরো হাট তুলে আনলে? মিলন সাহেব গলাটা একটু খাদে নামিয়ে রহস্যময় ভঙ্গিতে বললেন, তা বলতে পারো মাহমুদ, তবে আরেকটা বিশেষ কারণ আছে। মাহমুদা বেগমের চোখের কোণে সন্দেহের রেখা ফুটে উঠল। তিনি বটি সরিয়ে রেখে উঠে দাঁড়ালেন। কি ঘটিয়ে এসেছো এই সাত সকালে? মুখ দেখে তো সুবিধার ঠেকছে না। মিলন সাহেব একটু ইতস্ত করে বললেন, শোনো, পাশের গ্রামের নাম করা উকিল বাড়ির কথা মনে আছে? সেই যে মোশাররফ সিকদারের জজ সাহেবের বাড়িটা, ওখান থেকে আজ দুপুরে জয়বাবুরা আসবেন চিনিকে দেখতে। মাহমুদা বেগম মুহূর্তেই স্তম্ভিত হয়ে গেলেন। তার হাত থেকে একটা পটল গড়িয়ে নিচে পড়ে গেল। তিনি বিস্ময় নিয়ে বললেন, সে কি? চিনি তো এখনো ঠিকমতো বড়ই হলো না, মাত্র কলেজে পা দিল। আর ওই অত বড় ঘর, ওদের সাথে কি আমাদের মেলা চলে? মিলন সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীকে বুঝিয়ে বললেন, দেখো মাহমুদ, ছেলেপক্ষ থেকে যখন নিজে এসে খবর পাঠিয়েছে, তখন না করার সাহস আমার নেই। জয় সাহেবের প্রতিপত্তি তো জানোই। মিলন সাহেব স্ত্রীর চিন্তিত মুখের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে আবারও বললেন, আল্লাহ হয়তো ভেবেছেন আমাদের মেয়েটার জন্য একজন স্থায়ী অভিভাবক প্রয়োজন।
কপালে যা আছে তাই হবে মাহমুদ। হাজার হোক আল্লাহ মঙ্গলের জন্য সব করেন, এত দুশ্চিন্তা করো না। মামুদা বেগম তবুও আশ্বস্ত হতে পারলেন না। আঁচলে হাত মুছতে মুছতে ধরা গলায় বললেন, তা তো বুঝলাম, কিন্তু মাত্র 17 বছর বয়সে ঘর সংসার সম্পর্কে কি বা বোঝে চিনি? এখনো তো নিজের কাপড়টাই ঠিকমতো গুছিয়ে রাখতে পারে না। মিলন সাহেব স্ত্রীর চোখে চোখ রেখে ভরসা দেওয়ার সুরে বললেন। আল্লাহর ওপর ভরসা রাখো মাহমুদ, সব ঠিক হয়ে যাবে। মাহমুদা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে অস্পষ্ট স্বরে বললেন, হ্যাঁ, তা ঠিক। যা কপালে আছে তা খণ্ডানোর সাধ্য কার? চিনি পারুলের সাথে হাত লাগিয়ে টুকটাক ঘর গোছাতে সাহায্য করছে। এটাকে চিনি শুক্রবারে রুটিন বলা চলে যেতে পারে। যেহেতু আজ কলেজ বন্ধ, পারুল ওদের বাসায় এসে টুকটাক কাজে সাহায্য করে দিয়ে যায়। তবে ও রাতে থাকে না, ওদের বাড়ি আহমেদ বাড়ির পাশে। বছর তিনেক আগে পারুলের বাবা মারা যাওয়ার পর ঘরে আছে ওর অসুস্থ মা। পেটের দায়ে মাত্র 22 বছরের পারুলের আজ এই অবস্থা। তবে চিনির পরিবার ওকে খুব ভালোবাসে, এমনকি পাড়ার লোকেরাও পারুলকে বেশ স্নেহ করে। চন্দ্রিমা এলো চিনিকে খুঁজতে। চন্দ্রিমার পরনে লাল রঙের রয়ন সালোয়ার কামিজ, চুলগুলো ছেড়ে দেওয়া, চুল থেকে টপটপ করে পানি ঝরছে, বোঝা যাচ্ছে মেয়েটা মাত্র গোসল করে এসেছে। চন্দ্রিমা চিনির ঘরের সামনে গিয়ে মিহি কণ্ঠে ডাকলো, এই চিনি। চিনি কাজ করছে চন্দ্রিমা। হঠাৎ মাহিম ভাইয়ের গলার স্বর শুনে চন্দ্রিমা একদম বাক্যহারা হয়ে গেল। মেয়েটা জলদি মাহিমের দিকে ফিরে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমি তাহলে আসছি মহিম ভাই। ব্যাস, মেয়েটাকে আর পায় কি? বুকের ভেতরে ধরপড়ানি নিয়ে চন্দ্রিমা এক দৌড়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। একটু পরে জোহরের আজান দিবে। বাসায় বসে মিলন সাহেব আর মাহিম বসে দেশ বিদেশের খবর নিয়ে গল্প করছিলেন। চিনিও সেখানে গিয়ে বসেছে। ঠিক তখনই মাহমুদা বেগম ঘরে ঢুকলেন। তার মুখটা থতমত। তিনি চিনির দিকে তাকিয়ে বললেন, এখন গোসল করতে যাও আম্মু। গোসল সেরে সেই সবুজ পাড়ের নতুন শাড়িটা আছে না, ওটা পরো। চিনি ভ্রু কুঁচকে তাকালো, অবাক হয়ে বলল, এখন শাড়ি পরবো কেন? মাহমুদা বেগম একটা দীর্ঘশ্বাস ফিরে বললেন। তোমায় দেখতে আসবে। মুহূর্তের মধ্যেই বসার ঘরের আড্ডা স্তব্ধ হয়ে গেল। চিনির হাতের তালু ঘামতে শুরু করলো। মেয়েটা বড় বড় চোখ করে তার আব্বুর দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল। সত্যি আব্বু? মা কি সত্যি বলছে? মিলন সাহেব অপরাধ বোধ নিয়ে মাথা নিচু করে ধীর স্বরে বললেন। হ্যাঁ মা, জয়শিকদার সাহেব সপরিবারে আসবেন। চিনি এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। ওর চোখ দুটো ভিজে উঠেছে। অভিমানী গলায় চিনি বলল, কেন আব্বু? আমি কি তোমাদের অন্ন ধ্বংস করে দিচ্ছিলাম খুব বেশি? এত তাড়াতাড়ি আমার বিদায় করার জন্য উঠে পড়ে লাগলে কেন? মাহিম এতক্ষণ স্তম্ভিত হয়ে সব শুনছিল। সে এবার সোফা ছেড়ে দাঁড়িয়ে বলল, আব্বু, এসব তুমি কি বলছো? চিনি তো মাত্র কলেজে পা দিল, এখন ওর বিয়ের কথা উঠছে কেন? আমি তো এসবের কিছুই জানি না। চিনি ফুপিয়ে উঠে বলল, আমি বুঝি মাহিম ভাই, তোমরা সবাই মিলে ঠিক করেছো আমাকে দূর করে দেবে। আমি কি এ বাড়িতে খুব বেশি আপদ হয়ে গেছি? মাহমুদা বেগম এগিয়ে এসে চিনির মাথায় হাত রাখতে চাইল, কিন্তু চিনি এক পা পিছিয়ে গেল। মেয়েটা মিলন সাহেবের দিকে তাকিয়ে আবারও বলল, তোমরা কি একবারও আমার কথা ভাবলে না আব্বু? ওই অচেনা পরিবারের সাথে আমি কিভাবে থাকবো? আমি তো মরে গেলেও ওই বাড়িতে যাব না। মিলন সাহেব ভেজা গলায় বললেন, চিনিমা, তুই শান্ত হ, আগে তারা আসুক, কথা বলুক। জয় সাহেব অনেক বড় মানুষ, তার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। চিনি চোখ মুছে রাগী গলায় বলল, ক্ষমতা নেই মানে? তোমরা কি আমাকে কোনো ব্যবসার সওদা ভাবছো? আমি আজ গোসলও করবো না, আর এই সবুজ শাড়ি তো ছোবই না আমি। তোমরা যা খুশি করো। বলেই চিনি ঝড়ের বেগে নিজের ঘরের দিকে দৌড়ে চলে গেল। চিনি কেঁদে কেঁদে চোখ লাল করে ঘন্টাখানেক আগে তার আব্বুর সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলে এসেছে সেই বিয়েতে রাজি। এমনকি কিছুটা অভিমান মিশিয়ে আরও বলেছে সে তো বড় হয়ে গেছে, তাই সে বিয়ে করবে। এমনকি তারা না চাইলেও চিনি এই বিয়ে করবে মানে করবেই। মেয়ের এমন কথা শুনে মিলন সাহেবের চোখ ভিজে উঠেছিল। এই কলিজার টুকরো মেয়েটা ছাড়া তারা কিভাবে থাকবেন? চিনির মা মাহমুদা বেগম তো সেখানে এক মুহূর্ত দাঁড়াতে পারলেনই না। চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। মাহিম শুধু চিনির মাথায় হাত বুলিয়ে বিষণ্ণ হাসি হেসেছিল। তখন মনের উপর থেকে বড় একটা পাথর নেমে গিয়েছিল মাহিমের। মাহিম ভেবেছিল চিনি যদি এই বিয়েতে অমত করে তবে সে বোনকে নিয়ে প্রয়োজনে ঢাকায় চলে যাবে। মাহিম মোশাররফ সিকদার জয় সাহেবের নাম শুনলেও তাদের পরিবারের কাউকে ব্যক্তিগতভাবে চেনে না, কারণ পড়াশোনার সূত্রে মাহিম বছরের বেশিরভাগ সময় ঢাকাতেই কাটিয়েছে। চিনিও শুধু এই নাম
ডাকটুকুই জানে, পাত্র কে বা কি করে এসবের কিছুই মেয়েটার জানা নেই। ছেলের বাড়ির লোকজনের দুপুরে আসার কথা থাকলেও বিশেষ কোনো কারণে তারা বিকেলে এসে পৌঁছেছেন। আহমেদ বাড়ির সামনে একটি ব্যক্তিগত গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন মোট 4 জন: ছেলের বাবা, মা, ফুপু আর ফুপুর মেয়ে। অতিথিরা আসার 1 ঘন্টা পার হতে চলল। এই অল্প সময়ে মিলন সাহেব আর মাহিমের দুশ্চিন্তা অনেকটা দূর হয়ে গেল। পাত্রের পরিবারের লোকজনের আচরণ আর কথাবার্তা এতটাই অমায়িক যে তা ভাবনার বাইরে। মাহমুদা বেগম নাস্তার পর নাস্তা টেবিলে দিয়ে যাচ্ছেন যেন আপ্যায়নের বিন্দুমাত্র ত্রুটি না থাকে। ছেলের মা দিলরা বেগম তার এই ব্যস্ততা দেখে হেসে বললেন, আপা, এবার একটু স্থির হয়ে বসুন। আপনার সাথে তো কথা বলার সুযোগই পাচ্ছি না। তার কথায় সায় দিয়ে ছেলের ফুপু রাজিয়া বেগম বললেন, দিলারা ঠিক বলেছে, এত এলাহি কাণ্ড করার দরকার নাই আপা, আমরা তো পেট ভরে খেয়েছি। মাহমুদা বেগম আড়ালে চোখের পানি মুছে তাদের আড্ডায় সামিল হলেন। কিছুক্ষণ গল্পের পর ছেলের বাবা মিলন সাহেবকে উদ্দেশ্য করে বললেন, ভাই, এবার আমাদের আম্মাটাকে একটু ডাকেন। এমন সুন্দর সম্বোধনে চিনির পরিবার মুগ্ধ হলো। চিনিকে নিয়ে আসতে গেলেন মাহমুদা বেগম আর পারু। চিনি খাটে বসে আছে, পরনে সবুজ শাড়িটাই, চুলের মাঝখানে সিঁথি করে সুন্দর একটি খোপা করা, কপালে সবুজ টিপ, চোখে টানা কাজল আর ঠোঁটে সামান্য লিপস্টিক। সব মিলিয়ে মেয়েটাকে অপূর্ব লাগছে, যেমনটা টিয়া পাখি দেখতে হয়। চিনির হাত ঘামছে প্রবল উত্তেজনায়। মেয়েটা পাশে বসে চন্দ্রিমার হাত খপ করে ধরে ফিসফিস করে বলল, এই আমি ওখানে যাব না। ঠিক তখনই মাহমুদা বেগম ঘরে ঢুকলেন। চিনি মাকে দেখে আবারও কেঁদে ফেলল। তিনি মেয়ের মাথায় আলতো চুমু খেয়ে চোখের জল মুছিয়ে দিলেন, সাথে আশ্বাস দিয়ে বললেন, কাঁদছিস কেন রে মা? ওরা মানুষ হিসেবে খুব ভালো। চিনি ঝটপট উত্তর দিল, তুমি সবচেয়ে ভালো মা। মেয়েটা কি বুঝে বলেছে কে জানে। চন্দ্রিমা আবারও ওর চোখের জল মুছে দিয়ে কাজলটা ঠিক করে দিল। অবশেষে মাহমুদা বেগম, চন্দ্রিমা আর পালুন মিলে চিনিকে বসার ঘরের দিকে নিয়ে চললেন। চিনি ধীর পায়ে বসার ঘরে এসে দাঁড়ালো। মাহমুদা বেগম আর চন্দ্রিমা ওকে আগলে নিয়ে এসেছেন। সবুজ শাড়িতে চিনিকে যখন বসার ঘরের হলদেটে আলোয় দেখা গেল, তখন পরিস্থিতি সবার মুহূর্তেই মুগ্ধ হয়ে গেল। চিনির মাখনের মতো গায়ের রঙে সবুজ শাড়িটা একদম মিশে গেছে। ছেলের মা দিলারা বেগম মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বললেন, মাশাআল্লাহ। ছেলের ফুপু রাজিয়া বেগম আগ বাড়িয়ে এসে চিনির চিবুক ছুঁয়ে চুমু খেলেন। তারপর নিজের গলার একটি সূক্ষ্ম সোনার চেন চিনির গলায় পরিয়ে দিয়ে বললেন, আজ থেকে তুমি আর পরের ঘরের মেয়ে নও, তুমি আমাদের ঘরের মেয়ে আম্মু। বড়দের এমন অকৃত্রিম ভালোবাসা দেখে চিনি মনে মনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। মাহমুদা বেগম কিছুটা কুণ্ঠাবোধ নিয়ে বলে উঠলেন, আপা, মেয়েটা আমার বড্ড আদরের, রান্না বাড়াও তেমন কিছু পারে না। আপনারা একটু ধৈর্য ধরে ওকে গুছিয়ে নেবেন। মায়ের এমন স্বীকারোক্তিতে চিনি মাথা আরো নিচু করে নিল। মেয়েটার এখন কিছুই মাথায় আসছে না। এ কেমন পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দিল আল্লাহ। মাহমুদা বেগম কথা শুনে মোশাররফ সাহেব মৃদু হাসলেন। তিনি স্নেহমাখা কণ্ঠে বললেন, ভাই, আমি আমার বাড়ির লক্ষ্মীকে নিতে এসেছি, কোনো রাঁধুনিকে নয়। রান্নার জন্য বাড়িতে লোক আছে, আর না থাকলে ছেলের মা আছে। আমার সিনেমা কেন রান্না করতে যাবে? দিলারা বেগমও স্বামীর কথায় সায় দিয়ে চিনির হাত নিজের হাতের মুঠোয় নিলেন। তিনি বেশ আবেগ নিয়ে বললেন, একদম ঠিক কথা। আমার মেয়েকে দিয়ে আমি এক ফোঁটাও রান্না করাবো না, অসম্ভব। ও আমাদের বাড়িতে গিয়ে শুধু হাসবে আর খেলবে, ব্যাস। চিনি বড় বড় চোখ করে মাথা নিচু করে ভাবলো, আসলেই কি তারা এত ভালো? ঘরের হলদেটে আলোটা চারিদিকে হালকা দুধে ছড়াচ্ছে। এখন রাতের মধ্যপ্রহর। বসন্তের প্রথম দিন কেটে আজ দ্বিতীয় দিনে পা রেখেছে। নববধূ সপ্তদশী মেয়েটা লাল টুকটুকে আঁটুসাঁটু বেনারসি শাড়িখানা পরে পালঙ্কের ঠিক মাঝখানে জড়সড় হয়ে বসে আছে। বড় করে দেওয়া ঘোমটাটার আড়ালে মেয়েটাকে দেখা যাচ্ছে না ঠিকই, তবে এই লাল রঙের নববধূকে দেখতে বড্ড সুন্দর লাগছে, ঠিক যেন সুন্দর একখানা পুতুলের মতো। এর মাঝে নিস্তব্ধতা ভেঙে ঘরের দরজাটা খট করে খোলার শব্দ হলো। সপ্তদশী নববধূ ভয়ে খানিকটা কেঁপে উঠল। মুহূর্তেই দরজাটা আবারও লাগানোর শব্দ হলো। সপ্তদশী নিজের পরনের শাড়িটা দুহাত দিয়ে শক্ত করে খামচে ধরল। মেয়েটার বোধ হয় এখনই ভয়ে শ্বাসরুদ্ধ হয়ে যাবে। ঘরের মেঝেতে কারোর
হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। নববধূর মাথায় টানা বড় ঘুমটাটার নিচ থেকে সন্তর্পণে চাইল। দেখতে পেল ঠিক পালঙ্কের সামনে সুন্দর দুটো পা দেখা যাচ্ছে। সপ্তদশী শুকনো ঢোক গিলল। আতঙ্কে তার কপাল ক্রমশ ঘামতে শুরু করলো। নববধূ আবারও আর চোখে চাইল, কিন্তু কিছুই দেখল না। হঠাৎ করেই এক দমকা হাওয়া দোতলা ঘরের জানালাটা দারুণ শব্দ করে নড়ে উঠল। নববধূ চিনি এবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করল। এর মাঝে বিদ্যুৎ চলে যাওয়ার মতো বিদঘুটে অন্ধকার হয়ে গেল চারপাশ। মেয়েটা এবার আরো না পেরে ভয়ে নিজের ঘোমটাটা একটানে সরিয়ে ফেলল। পরক্ষণে হিতাহিত জ্ঞান হারিয়ে নববধূ চিনি কম্পনরত মেয়েটি কণ্ঠে আকুতি করে বলল, বাতি বাতিটা জ্বালিয়ে দিন। ওপাশ থেকে কোনো সারা শব্দ এলো না। চিনির মাথায় এবার সব বাজে চিন্তা খেলা করতে শুরু করলো। ঘরের ভিতরে কি তবে জিন বা ভূত ঢুকলো? চিনি এবার ভয়ে পালঙ্ক থেকে নামতে চাইলো। অমনি মেয়েটার শরীরের আঁচল খাট বা অন্য কিছুর সাথে বেঁধে গেল। তাল সামলাতে না পেরে চিনি হোঁচট খেয়ে পড়ে গেল। তখন মুহূর্তে একটা শক্তপোক্ত লম্বা পুরুষালী হাত চিনিকে টেনে ধরলো এবং ঝড়ের গতিতে সোজা করে দাঁড় করিয়ে দিল। সপ্তদশী চিনির অবস্থা তখন একদম খারাপ। অন্ধকারে মাথা কাজ করছে না যে। ঠিক তখনই কেউ একটা দেশলাই জ্বালিয়ে ড্রেসিং টেবিলের উপরে রাখা মোমবাতিটা জ্বালিয়ে দিল। ঘরটা মোমের আলোতে জ্বলে উঠল। চিনি এবার সাহস নিয়ে সামনে থাকা লম্বা মানুষটার দিকে চাইল। চোখে তার চশমা, পরনে সাদা পাঞ্জাবি আর পাজামা। চিনি এক লাফে উঠে অনেকটা দূরে সরে গেল। মুহূর্তেই পুরুষটা 4 কদমে চিনির একদম সামনে এগিয়ে এলো। তারপর নিজের হাতটা চিনির সামনে এগিয়ে দিয়ে গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, রুদ্র। চিনি কিছু বলতে পারল না, কারণ নববধূর মাথায় তখন অন্য কিছু খেলতে শুরু করলো। এটা কি তবে চিনির বর? সুদর্শন বর? এত সুদর্শন কেউ দেখতে হয়? চিনি পলকহীন চোখে তার রুদ্র নামক বরের দিকে চাইল। তারপর নিজের কাঁপা কাঁপা হাতে চিনি রুদ্রের হাতে হাত মেলালো। রুদ্র শক্ত করে হাত ধরলো নিজস্ব নববধূর। চিনি ঘোরের মাথায় মুহূর্তেই কিছু বাক্য উচ্চারণ করলো। আপনি আমার বর? রুদ্র নিজের ঠোঁটে ঠোঁট চেপে শান্তভাবে মাথা উপর নিচ ঝাঁকালো। পূর্ব কথা, ঠিক 3 মাস আগে মোশাররফ সাহেবের পরিবার যখন চিনিকে দেখতে এসেছিলেন, তখনই তারা প্রস্তাব দিয়েছিলেন যে তাদের ছেলের সাথেই চিনির বিয়ে দিতে চান। মিলন সাহেব তখন নিজের মত দিয়ে বলেছিলেন, চিনির বয়সটা আর একটু পূর্ণ হতে আরও 1 বছর সময় লাগবে। আমি চাই তারপরই ঘটা করে বিয়েটা হোক। দুই পরিবার তখন হাসি মুখে এই কথাতেই রাজি হয়েছিল। তবে সবকিছু ওলটপালট হয়ে গেল দিন 10 আগে। হঠাৎ একদিন মোশাররফ সাহেব কথায় কথায় মিলন সাহেবকে জানালেন ওনার ছেলে অর্থাৎ চিনির হবু জামাই আগামী 1 মাস পরেই বিলেতে চলে যাবে। সেখানে সে উচ্চশিক্ষার জন্য ডক্টরেট ডিগ্রি নিতে যাচ্ছে। খবরটা শুনে মিলন সাহেবের আনন্দ হওয়ার কথা থাকলেও তিনি আনন্দিত হতে পারলেন না। তিনি ভাবলেন, ছেলে বিলেত চলে গেলে এই বিয়ে যদি ঝুলে যায়, যদি কোনো কারণে এই সম্বন্ধ ভেঙে যায়। এমনিতেই সমাজে ভালো মানুষের চেয়ে কুচোটে আর মন্দ মানুষের সংখ্যাই বেশি। এর মাঝেই মিলন সাহেবের একজন আত্মীয় হিংসে মেশানো সুরে বলে উঠেছিল, এত বড় করে বিয়েটা শেষ টিকলেই হয়। মিলন সাহেব ভালো করেই জানেন পাড়ার লোক আর আত্মীয়দের স্বভাব। একবার যদি কোনো কারণে বিয়েটা না হয় বা পিছিয়ে যায়, তবে এই সমাজ চিনির গায়ে কলঙ্ক চেপে দিতে একটুও সময় নেবে না। তার মাসুম মেয়েটার জীবন এক নিমিষেই শেষ হয়ে যাবে। নিজের মান সম্মান আর মেয়ের ভবিষ্যতের কথা ভেবে মিলন সাহেব নির্দ্বিধায় তখন বলেছিলেন, ভাই, আমি চাচ্ছিলাম ছেলেটা বিলেত যাওয়ার আগেই ঘরোয়াভাবে ওদের বিয়েটা সেরে ফেলতে। আপনার কি মতামত? কথাটা শুনে মোশাররফ সাহেব তো বেজায় খুশি হলেন। তিনি আশ্বাস দিয়ে বললেন, এটাই অধিকতর ভালো হবে। চিনি পলকহীন চোখে তাকিয়ে রইল রুদ্রের দিকে। সপ্তদশীকে এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নিজেই হাত ছাড়িয়ে নিল রুদ্র। পরক্ষণেই ধীর পায়ে গিয়ে পালঙ্কে বসল সে। চোখ থেকে কালো ফ্রেমের চশমাটা খুলে পাশে রাখলো। তারপর নিজের শুভ্র পাঞ্জাবির ওপরে 2টি বোতাম আলতো করে খুলে দিল রুদ্র। চিনি নজর ঘুরিয়ে নিলেও বেহায়ের মতো আবারও চাইল রুদ্রের দিকে। রুদ্র একবার খোলা জানলার বাইরে অন্ধকারের দিকে চাইল, তারপর ফিরে তাকালো চিনির দিকে। চিনি এবার প্রবল লজ্জা পেল। এখন ঘরে চলে গিয়েছিল সে, এমন নির্লজ্জার মতো তাকিয়েছিল ওনার দিকে। লজ্জার পর এবার চিনির মনে ভয় জেঁকে বসতে শুরু করলো। জীবনে প্রথম কোনো পুরুষের সাথে রাত কাটাতে যাচ্ছে, ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়। আর বাসরাতে কি হতে পারে সেটা অন্তত সপ্তদশী চিনির অজানা নয়। এখন যদি তার স্বামী তার অধিকার দাবি করে বসে। চিনি দুশ্চিন্তায় শাড়ির আঁচলটা আঙুলে পেঁচাতে শুরু করলো। রুদ্র চিনিকে উদ্দেশ্য করে তখন গম্ভীর গলায় বলল, তোমার জামা কাপড় এনেছো?
চিনির মুখ দিয়ে কথা বের হলো না। মেয়েটা মেঝের দিকে তাকিয়ে ঘরের একপাশে রাখা সুটকেসটার দিকে আঙুল তুলে অত্যন্ত ভীত গলায় বলল, ওটাতে আছে। রুদ্র সুটকেসের দিকে চাইলো, তারপর খুব শান্ত গলায় বলল, বলো ফ্রেশ হয়ে এসো। চিনি কাঁপা কাঁপা হাতে নিজের গয়নাগুলো একে একে খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখলো। এরপর কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। রুদ্র এক দৃষ্টিতে ড্রেসিং টেবিলে রাখা গয়নাগুলোর দিকে তাকিয়ে রইল। মানুষটা কি ভাবছে তা বোঝা দুষ্কর। কিছুক্ষণ পর চিনি কুসুম কালারের একটি খাটো কামিজ, সালোয়ার আর ওড়না পরে বের হল। ওড়নাটা মাথায় দেওয়া নেই, মেয়েটার চুলগুলো পিঠের উপরে ছাড়া। রুদ্রের দৃষ্টি স্থির হলো চিনির উপরে। চিনির সাথে সাথে নিজের নজর লুকিয়ে ফেলল। রুদ্র পালঙ্ক থেকে উঠে নির্লিপ্ত পায়ে আলনা থেকে নিজের একখানা ফতুয়া আর প্যান্ট নিয়ে ফ্রেশ হতে চলে গেল। রুদ্র আড়ালে যেতেই চিনি হাফ ছেড়ে বাঁচল। মেয়েটা শাড়ি গুটিয়ে সোফার উপরে রাখলো। এরপর খাটের একপাশে জানলার দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। ভয়ে আর উত্তেজনায় চিনির রীতিমতো হাত পা কাঁপতে শুরু করেছে। রুদ্র ফ্রেশ হয়ে বের হলো। নিজের পরা পাঞ্জাবি পাজামা আলনায় রেখে গোছালো স্বভাবের মানুষটা চিনির কাপড়গুলো সুন্দর করে মেলে রাখলো। এরপর চশমাটা পরে নিয়ে নিজের পড়ার টেবিলে গিয়ে বসলো রুদ্র। আরেকটা মোমবাতি জ্বালিয়ে চোখে চশমা দিয়ে একখানা মোটা বইয়ে মনোযোগ দিল সে। তিনি আর চোখে ভয়ে ভয়ে তাকালো। দেখলো মানুষটার শুধু পিঠ দেখা যাচ্ছে। এক হাত দিয়ে বই পড়ছে আর অন্য হাত দিয়ে তালপাতার পাখাটা নাড়িয়ে বাতাস খাচ্ছে। চিনি আর দেরি করলো না, এটা চোখ বন্ধ করলো এবং কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। চারিদিকে স্নিগ্ধ বাতাস বইছে। কাল রাতের ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পরে এখনো পরিবেশটা বেশ চঞ্চল, যেন সে ক্লান্তই হচ্ছে না। তিনি এলোমেলো চুল নিয়ে বিছানায় উঠে বসলো। ঘুমকাতুরে মেয়েটা স্বভাবস্বরূপ নিজের পরনের ওড়নাটা বিছানায় রেখে উঠে দাঁড়ালো, কিন্তু সাথে সাথেই মস্তিষ্কে কিছু একটা খেলে গেল। তিনি তড়িঘড়ি করে ওড়নাটা টেনে এনে গায়ে জড়িয়ে নিল আর চোখে সারা ঘর তাকিয়ে দেখলো তারপর রুদ্র আছে কিনা। ঘরে থাকলে কি হবে? কি লজ্জা বাবা! না, রুদ্র ঘরে নেই। রুদ্র তার বাবা মায়ের একমাত্র সন্তান, তাদের আর কোনো ছেলে মেয়ে নেই। এই বিশাল বাড়িতে শুধু রুদ্র, দিলারা বেগম, দুইজন কাজের লোক আর মোশাররফ সাহেব থাকতেন। তবে কাল থেকে একজন নতুন সদস্য যোগ হয়েছে, চিনি। চিনি ঘরের দেয়ালে টাঙানো গোলাকার ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখলো 7টা বাজতে চলছে। এটা মন খারাপ করে হাত মুখ ধুতে গেল। সেখানে গিয়ে দেখলো নতুন একটা ব্রাশ প্যাকেটটা রয়েছে। তিনি অবাক হয়ে ভাবলো, এটা কোথা থেকে এলো? পরক্ষণে আর কিছু মাথায় ধরলো না ওর। চিনি হঠাৎ খুব বাড়ির জন্য কান্না করতে ইচ্ছে করলো, কিন্তু না, চিনি ঠিক করেছে ওদের সাথে আর কথাই বলবে না। ওদের কথা একদম ভাববে না। ওরা যেহেতু ওকে পর ভাবতে পারে, তাহলে ও পরের মতোই থাকবে। চিনি দাঁত ব্রাশ করতে করতে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কান্না করে দিল। বুক ফেটে তুমুল কান্না এলেও অভিমানী শব্দদোষী কোনো রকমে ব্রাশটা শেষ করলো। চিনি নিজের এলোমেলো চুলগুলো আঁচড়ে একটা খোপা করে নিল। পরক্ষণেই কিছু একটা মনে পড়ায় ওড়নাটা এবার মাথার উপরে টেনে দিল। আলতা মাখা দুটো টুকটুকে ফর্সা পা ফেলে ঘর থেকে বের হলো চিনি। কান্নার কারণে মিষ্টি চিনির চোখ দুটো ফোলা ফোলা দেখাচ্ছে, মুখটা বড্ড ফ্যাকাশে হয়ে আছে। চিনি সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সর্বপ্রথম ওর বরের দিকেই চোখ পড়ল। দেখলো মানুষটা নিজের সিল্কি চুলের ভেতরে এক হাত গলিয়ে দিয়ে টেলিফোনের রিসিভারটা কানে ধরে আছে, হয়তো কারোর সাথে খুব গম্ভীর কোনো কথা বলছে। স্বামী নামক মানুষটার দীর্ঘদেহী অবয়ব আর চশমা পরা গম্ভীর ব্যক্তিত্বটা চোখে পড়তেই অকারণেই চিনির বুকটা কাঁপলো বোধহয়। চিনি সিঁড়ি বেয়ে নিচে নেমে একদম শেষ ধাপটার কাছে গিয়ে দাঁড়ালো। চিনিকে নিচে নামতে দেখে বসার রুমের সোফায় বসে থাকা দিলারা বেগম উঠে দাঁড়ালেন। তিনি হাসি মুখেই চিনির দিকে এগিয়ে এলেন। চিনির করুণ আর ফ্যাকাশে মুখটা দেখে মায়ের মনটা হাহাকার করে উঠল। তিনি চিনির একদম সামনে এসে পরম মমতার আদরে মেয়েটার মাথায় হাত বোলালেন। দিলারা বেগম নরম গলায় বললেন, ঘুম হয়েছে আম্মু? মুখটা এমন শুকিয়ে আছে কেন? দিলারা বেগমের স্নেহমাখা স্পর্শ পেতেই চিনির বাঁধ ভাঙা কান্না চলে এলো। সপ্তদোষী কোনো কিছু না বলে, কোনো উত্তর না দিয়ে সরাসরি শাশুড়ি নামক মাটাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। চিনির এমন আকস্মিক কান্নায় বাড়ির সবাই একদম অবাক হয়ে গেল। টেলিফোনে কথা বলা রুদ্র হুট করে যেন থেমে গেল। রুদ্র রিসিভারটা কানে ধরে রেখে বিস্ময় নিয়ে চিনির দিকে তাকিয়ে রইল। চিনির কান্নার শব্দ শুনে মোশাররফ সাহেব পাশের ঘর থেকে দ্রুত বেরিয়ে এলেন। তিনি এসে দেখলেন তার ছোট্ট পুত্রবধূটি তার স্ত্রীর বুকে মুখ লুকিয়ে কাঁদছে। তিনি চিনির পাশে এসে দাঁড়ালেন, অত্যন্ত স্নেহ ভরা ওর মাথায় হাত বুলালেন। মোশাররফ সাহেব সান্ত্বনা দেওয়ার সুরেই নরম গলায় বললেন, কেঁদো না মা, এটা তো এখন তোমারই বাড়ি, আমরা সবাই তো তোমার আপনজন। মোশাররফ সাহেব থেমে আবারও বললেন, মা আমার, কেঁদো না। তুমি কি তোমার বাড়ির জন্য কাঁদছো?
ঘরের লক্ষ্মী কান্না করে না মা। কান্না করা মেয়ের শব্দটা আরেকটু প্রখর হলো। কান্নার দাপটে অভিমানী সপ্তাদশীর কণ্ঠ থেকে কোনো শব্দই বের হচ্ছে না। রোগী এক হাতে রিসিভারটা ধরে রেখে স্থির হয়ে দাঁড়িয়ে দৃশ্যটা অবলোকন করছিল। পরক্ষণেই মানুষটা ধীরে স্থিরভাবে টেলিফোনের রিসিভারটা জায়গা মতো রেখে দিল। তারপর শান্ত ভঙ্গিতে এগিয়ে এসে আব্বুর পাশে দাঁড়িয়ে স্পষ্ট স্বরে প্রশ্ন করলো। কি হয়েছে? রুদ্রের এমন সরাসরি প্রশ্নে চিনির কান্নার বেগ যেন আরো একটু বেড়ে গেল। মেয়েটা মুখ তুলে তাকাতে পারছে না। তখন মোশাররফ সাহেব চিনির মাথায় হাত বুলিয়ে রুদ্রের দিকে চেয়ে বললেন, আমার মাটা বোধহয় মন টিকছে না বাপ। আমি ভাবছি চিনিকে আজই ওর বাসায় পাঠিয়ে দিই, কয়েকদিন থেকে আসুক না হয়। মোশাররফ সাহেবের এই কথা শুনেই চিনি ফুপিয়ে উঠে ধরা গলায় বলে উঠল, আমি যাব না। চিনির আকস্মিক উত্তরে সবাই যেন একটু অবাকই হলো। যে মেয়েটা একটু আগে বাড়ির জন্য হাওয়া করে কাঁদছিল সেই মেয়েটাই আবার বলছে সে যাবে না। রুদ্র ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম একটা রেখা ফুটে উঠল। মানুষটা চিনির ফোলা ফোলা লাল হয়ে থাকা চোখ দুটোর দিকে সরাসরি তাকিয়ে শান্ত গলায় বলল, আর ইউ শিওর? রুদ্র ধারালো ইংরেজি শব্দটা চিনির কানে খুব প্রখরভাবে বাজলো। চোখ তুলে চাইলো চিনির রুদ্রর দিকে। মুহূর্তে রুদ্রর সাথে চোখাচোখি হওয়াতে চিনি বোধহয় খুব অসহায় বোধ করলো। সপ্তদশী নববধূ রুদ্র নামক সুদর্শন বরের থেকে নজর হটিয়ে মুহূর্তে নিজের ওড়নাটা শক্ত করে খামচে ধরল। আর কান্নাটাও বোধহয় কাঁদতে ভুলে গেল। চিনি নিজেকে খুব করে সামনে নিল। পরক্ষণেই রুদ্রর দিকে না তাকিয়ে মিহি স্বরে বলল, হুম। রুদ্র আর কিছু বলল না। মানুষটা পিছন ফিরে দরজার দিকে পা বাড়িয়ে বাইরে যেতে যেতেই তার আম্মাকে উদ্দেশ্য করে নিরেট স্বরে বলল, আমি চা খেয়ে আসছি আম্মা, আপনারা নাস্তা করে নিন। রুদ্র ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরও চিনি অনেকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। স্তব্ধ পুরুষ শব্দটা রুদ্রের জন্য বোধহয় একদম সঠিক। মানুষটার হাঁটা চলা, কথা বলা, এমনকি চা খেতে যাওয়ার ভঙ্গিটার মধ্যেও একটা অদ্ভুত কিছু আছে। শুধু অদ্ভুত কিছু নয়, এমন কিছু যা চরম পর্যায়ের অদ্ভুত এবং আকর্ষণীয়। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে। সবেমাত্র গাড়িটা স্টেশনের সামনে এসে থামল। রাত এখন 8:10। 1998 সালের পুরনো মডেলের গাড়িটার কাজ পেয়ে বৃষ্টির জলধারা নামছে। রুদ্র গাড়ি থেকে নেমে ছাতাটা মেলে ধরেছে চিনির মাথার উপরে। চিনি সন্তর্পণে শাড়ির কুচি সামলে গাড়ি থেকে নামলো। ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় উঠতেই সপ্তদশী চিনির ভয় লাগতে শুরু করল। বাইরে গুটগুটে অন্ধকার আর বৃষ্টির ছাপটা, ভেতরে হলদেটে টিমটিমে টাংস্টেন বাতি। রুদ্র তার চশমাটা খুলে রুমাল দিয়ে মুছে আবার চোখে পড়ে নিল। এরপর ব্যাগ থেকে একটা ইংরেজি ডাক্তারি বই বের করে গম্ভীর মুখে পড়তে শুরু করলো। চিনি সিটে গুটিসুটি মেরে বসে রইল। নিজস্ব বরের এই অসহ্য নীরবতা মেয়েটা সহ্য হচ্ছে না। সপ্তদশী নিজের ব্যাগ থেকে তার অতি প্রিয় রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটা বের করল। বইয়ের পাতায় মন দিল। হয়তো সময়টা কাটবে। জানালার বাইরের অন্ধকারের মাঝে মাঝে স্টেশনের সিগন্যাল লাইটগুলো দ্রুত পেছনে চলে যাচ্ছে। মুহূর্তেই ট্রেনের চাকার সেই ছকছক শব্দের সাথে চিনি হারিয়ে গেল আশালতা আর মহেন্দ্রর জগতে। সময় গড়ালো বেশ অনেকক্ষণ। হঠাৎ এক জোড়া বলিষ্ঠ হাত চিনির হাত থেকে বইটা এক ঝটকায় কেড়ে নিল। চিনি চমকে তাকিয়ে দেখল রুদ্র তার উপরে ঝুঁকে আছে। চিনি চোখ পিটপিট করে তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেলল। কি সমস্যা মানুষটার? এভাবে বইটা কেন কেড়ে নিল সে? রুদ্র কাঠকুট্টা গম্ভীর কণ্ঠ শোনা গেল। এসব কি পড়ছো? বয়স কত তোমার মেয়ে? চিনির মুহূর্তেই চোখের কোটর ভরে এলো। মেয়েটা ভেজা কণ্ঠে উত্তর দিল, চোখের বালি। শুধু পুরুষটার জীবন শক্ত হয়ে উঠল। মুহূর্তেই সাহেবদের মতো নিখুঁত ইংরেজিতে ধমকে উঠল রুদ্র। দিস ইজ অ্যাবসলিউটলি রিডিকুলাস। এই পিচ্ছি, এই পিচ্ছি বয়সে তুমি এসব পরকীয়া আর জটিল সম্পর্কে সাইকোলজি কেন পড়ছো? ওয়াই? এসব পড়ে কি খুব দ্রুত ম্যাচিউরড হতে চাচ্ছ? ডু ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট? বিয়ের পর মানুষটার কাছ থেকে এমন ধমক শুনেই চিনি হাতের উপরে হাত চেপে ধরল। জানলার দিকে মুখ ফিরিয়ে মেয়েটা নিঃশব্দেই ফুপিয়ে উঠল। শুধু শুধু কেন মানুষটা ঝগড়া করলো? রুদ্র চোখের বালে বইটা নিজের ব্যাগে ঢুকিয়ে রাখতে রাখতে শান্ত স্বরে বলল, কান্না করছো কেন? কান্না করার মতো কিছু বলেছে? চিনি চট করেই রুদ্রর দিকে চাইল না। অভিমানী নিজের দিকে তাকিয়ে নিজের ভেজা চোখের পাতাগুলো মোছার চেষ্টা করলো। রুদ্র এক ভ্রু উঁচু করে অবলোচন করল তা। চিনি সন্তর্পণে এবার চাইল রুদ্রর দিকে।
পাষাণ নামক বরটার শক্ত চিবুক আর পাথরের মতো শান্ত চোখ জোড়া দেখে মুহূর্তেই চিনির কান্না যেন আরো দলা পাকিয়ে এলো। চিনি ডান পাশ দিয়ে নিজের চোখ মুছে চোখে মুখে পড়া কয়েকটা ছোট ছোট চুল কানের পিছে গুজল। পরক্ষণেই চাপা কান্না মিশানো সজল কণ্ঠে ধরা গলায় বলল, আপনি তো কিছু বলেননি। আমার ইচ্ছে হয়েছে তাই কান্না করছি। কান্না করার সময় জন্য কোনো সবসময় কারণ লাগে বুঝি। চিনির বাচ্চার মতো অভিমানে রৌদ্র একটু তির্যক হাসল বোধহয়। পরক্ষণেই স্তব্ধ নিশীথের মতো নির্নিমেষ তাকিয়ে রইল চিনির মুখটার দিকে রৌদ্র। ছোট্ট বউটার ফোলা ফোলা চোখ আর লাল হয়ে যাওয়া নাকটা দেখে রৌদ্রর ভেতরের কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভব হলো হয়তো। রৌদ্র অত্যন্ত ভারী স্বরে আবারও প্রশ্ন করল, তাই কারণ ছাড়া কি এভাবে চোখ দিয়ে গঙ্গা বয়ায়? চিনি এবার একটু জেদ নিয়ে রৌদ্রর চোখের দিকে সরাসরি তাকিয়ে মাথা উপর নিচ নাড়িয়ে মেলি স্বরে আওড়ালো, খুব তাই। আমার চোখের পানি যখন ইচ্ছে হবে কাঁদবো, তাতে কার কি? রৌদ্রর ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠে মিলিয়ে গেল। মানুষটা অত্যন্ত সংক্ষিপ্তভাবেই বলল, আচ্ছা। রুদ্রর এমনতর নির্লিপ্ত জবাবে চিনির মনটা আবারও খারাপ হয়ে উঠল। এক মুহূর্তের জন্য চিনি ভাবছিল রুদ্র হয়তো তার কাছে ক্ষমা চাইবে উচ্চস্বরে ধমকানোর জন্য, কিন্তু কি করলো? শেষ কিনা এমন পাথর বনে গেল। এ কেমন বর পেল চিনি? নামটা বৃথা হয়ে গেল না চিনির? চিনি জানলার বাইরের অন্ধকারের দিকে একবার উদাস চোখে যায়। বাইরে কি বিদঘুটে অন্ধকার আর নিস্তব্ধতা। চিনির মনে হলো এমন পরিবেশে ওর আরো যেন মন খারাপ হলো। চিনি আবার রুদ্রের গম্ভীর মুখখানার উপরে দৃষ্টি নিবদ্ধ করলো। মানুষটার চোখের অতল গহ্বরে কি আছে তা সে আজও বুঝতে পারল না। একরাশ ক্লান্তি আর মনের ওপরে চেপে থাকা ভারী পাথরটা হাত থেকে বাঁচতেই চিনি মলিন কণ্ঠে বলল, আমি কি একটু ঘুমোতে পারি? আমার ঘুম পাচ্ছে ভীষণ। চিনির পাষাণ বরটা চশমা চোখে চাইল চিনির দিকে, তবে কিছু বলল না। পরক্ষণে কোনো কথা না বলে চিনিকে একটানে নিজের শক্ত বুকের মধ্যে টেনে নিয়ে এলো রুদ্র। প্রবল আবেগে চিনির মেয়েলি শরীরটা থরথর করে কেঁপে উঠল। বিস্ময়ে চিনি কিছু বলতে যাবে তার আগেই রুদ্র নিজের গায়ের মোটা পশমি চাদরটা দিয়ে চিনিকে খুব যত্ন করে জড়িয়ে নিল। অতঃপর রুদ্র তার অভিমানী বউটার একদম কানের কাছে মুখ নিয়ে গম্ভীর স্বরে ফিসফিস করলো, এবার ঘুমোতে পারেন, দরখাস্ত মঞ্জুর করা হলো। রুদ্রের বুকের ধুকপুকানি চিনির কানের তালের মতো বাজল। সপ্তদশী মেয়েটার সারা শরীরে কাঁপুনি যেন এক লহমায় স্থির হয়ে রইল। চিনি মুখ দিয়ে কথা আওড়াতে পারল না। কিভাবে পারবে? এমন পুরুষের নিকটে চিনি কখনো এসেছে বুঝি? চিনি চুক্তি করে স্বামীর বুকে পড়ে রইল। হঠাৎ কি হলো চিনির কে জানে? রুদ্র চিনিকে নিজের বুকের মধ্যে খানে জড়িয়ে রেখে জানলার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই ঝড় বৃষ্টির মধ্যে চিনিকে নিয়ে এত দূরে আসার কোনো ইচ্ছেই রুদ্র ছিল না। রুদ্র দাদা দাদি নানা নানি বলতে শুধু নানিটাই বেঁচে আছে। বিলেতে চলে যাওয়ার আগে রুদ্র তাই সুদূর মোরেলগঞ্জে গিয়ে তার নানির কাছে কিছুদিন কাটাতে চায়। রুদ্রর বিয়ের মাত্র একদিন হয়েছে। এই অবস্থায় নতুন বউকে একা বাড়িতে ফেলে রেখে যাওয়াটা বড় বেশি দৃষ্টিকটু দেখায়। আত্মীয় স্বজনরা নানা কথা বলবে। মূলত সেই সামাজিক দায়বদ্ধতা আর লোকলজ্জার কথা ভেবেই রুদ্র অনিচ্ছা সত্ত্বেও চিনিকে সাথে নিয়েছে। অথচ এখন এই একলা রাতে ট্রেনের কামরায় কুঁকড়ে থাকা চিনিকে দেখে রুদ্রর মনের এক কোণে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। রুদ্র চিনির দিকে মন স্থির করলো। মুহূর্তেই বুঝতে পারলো বউটা চাদরের ভেতর থেকে তার শার্টের হাতাটা শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। কতক্ষণ সময় গড়ালো চিনি ঠাহর করতে পারল না। ট্রেনের দুলনিতে কখন যে সে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল তা চিনি নিজেও জানে না। হঠাৎ ঘুমটা ভাঙতেই চিনি বুঝতে পারলো ও কারোর শক্ত বাহু ধরে আবদ্ধ। রুদ্রের বুকে মাথা রেখে চিনি অঘরে ঘুমাচ্ছিল যে। চট করে ব্যাপারটা বুঝতে পারলো চিনি। পরক্ষণেই মেয়েটার ফর্সা মুখটা লাজে রাঙা হয়ে উঠল। চিনি নড়াচড়া টের পেয়ে রুদ্র নিজের বাহুর বাঁধন আলগা করে নিল। চিনি মুহূর্তেই হুড়মুড়িয়ে উঠে ট্রেনের জানলার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। চিনির লজ্জা লাগছে, ভীষণ ভীষণ লজ্জা লাগছে। নিজের বরের বুকে এভাবে ঘুমানোর দৃশ্যটা মনে পড়তেই চিনির কান অব্দি লাল হয়ে যাচ্ছে। চিনি নিজের এলোমেলো কোমর অব্দি ছড়িয়ে থাকা হালকা লাল কমলা মিশেল চুলগুলো চটপট গুছিয়ে একটা খোপা করে নিল। পরক্ষণেই লজ্জাকে একপাশে সরিয়ে রেখে চিনি জিজ্ঞেস করলো, আর কতক্ষণ? রুদ্র হাতের বইটার দিকে থেকে দৃষ্টি সরিয়ে চিনির দিকে চাইল, বলল,
সামনে কমলাপুর স্টেশন, ওখানে নেমে যাব। সেখান থেকে রিক্সা নিয়ে সদরঘাট, সদরঘাট থেকে লঞ্চে করে মোড়লগঞ্জ। চিনি অবাক হয়ে চাইল, বলল। রুদ্রর নির্লিপ্ত গলায় উত্তর করলো। চিনি কিছুই বুঝলো না। সপ্তদর্শী বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আবার রুদ্রের দিকে চাইল। দেখলো মানুষটা আবারও নিজের সেই মোটা বইয়ের পাতায় ডুবে গেছে। চিনি রুদ্রের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে মিনমিনে ডাক দিল। শুনছেন? রুদ্র বই থেকে চোখ না সরিয়ে স্থির কণ্ঠে বলল। শুনছি। আনুমানিক কতক্ষণ লাগবে নানি বাড়ি পৌঁছাতে? কাল বিকেল নাগাদ সময় লাগতে পারে। ও, চিনির বড়সড় একটা দীর্ঘশ্বাস ফেলল। রুদ্র আবারও বইয়ে মনোযোগ দিল। ওদিকে চিনির পেটে মুহূর্তে ইঁদুর দৌড়ানো শুরু করলো। ছোটবেলা থেকেই মেয়েটার স্বভাব, ঘুম থেকে উঠলে ভীষণ খেতে পায়। চিনি হতাশার শ্বাস ছেড়ে পেটে হাত চেপে কাঁচামাচা করে বসলো। ঠিক সেই মুহূর্তেই রুদ্র চিনির সামনে একটা টিফিন বক্স বাড়িয়ে ধরলো। চিনি অবাক হয়ে চাইল। তারপর বুঝলো কিভাবে যে ওর খিদে পেয়েছে। মানুষটা কি তবে বই পড়ার ছলে ওকেই লক্ষ্য করছিল? চিনি দ্রুত বক্সটা নিয়ে কৌতূহলী গলায় বলল। এতে কি আছে? খিচুড়ি আছে, দেখো, আম্মা প্যাক করে দিয়েছিলেন। রুদ্রর কথায় চিনি বক্সটা খুলতেই খিচুড়ির দারুণ এক ঘ্রাণ নাকে এলো। চিনি চামচটা হাতে নিয়ে আলগোছে রুদ্রকে জিজ্ঞেস করলো। আপনি খাবেন একটু? রুদ্র বইয়ের পাটা উল্টাতে উল্টাতে বলল। তুমি শেষ করো। চিনি আর কথা বাড়ানো না। তৃপ্তি করে সবটুকু খেলো। খাওয়া শেষ হতেই রুদ্র পানির বোতলের মুখ খুলে এগিয়ে দিল। চিনি পানি খেয়ে তৃপ্তির ঢুকুর তুলল। রুদ্র এবার চিনির ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে নরম স্বরে বলল। আর কিছু খাবে? ঠিক তখনই ট্রেনে হকারের পরিচিত হাঁক শোনা গেল। চা, গরম চা। চা শুনেই চিনির চোখ মুখ পুলকিত হয়ে উঠল। মুহূর্তেই আবদারের সুরে রুদ্রের দিকে তাকিয়ে পড়ল চিনি। চা খাবো, 1 কাপ চা। দ্রুত পকেট থেকে মানিব্যাগ বের করলো। হকারের দিকে টাকা এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল। 2 কাপ চা দিন। হকার তার গামছাটা কাঁধে টেনে নিয়ে কেটলি থেকে ধোয়া ওঠা গরম চা ঢাললো। সরু পিরিচের ওপরে রাখা ছোট ছোট কাচের গ্লাসে চাগুলো টলমল করতে উঠল। কাচের গ্লাসের নিচে লিকারের গাঢ় রং আর ওপরে হালকা দুধের স্বর ভেসে উঠল। রুদ্র সাবধানে 1 গ্লাস চা চিনির দিকে বাড়িয়ে দিল। চিনি আলগোছেই গ্লাসটা ধরল। রুদ্র আরেকটা চায়ের গ্লাস নিজের দিকে নিয়ে নিল। ডান হাতেই হকারকে টাকা দিল। হকার বেশি টাকা দেখে ফেরত দিতে চাইল। রুদ্র তাৎক্ষণিক বলল। খুচরাগুলো নিজের কাছে রেখে দিন। হকার ভেজা চোখে রুদ্রের দিকে তাকিয়ে চলে গেল অন্যদের চা দিতে। চিনি মুগ্ধ চোখে চায়ের চুমুক দিতে দিতেই রুদ্রের দিকে চাইল। মনে মনে ভাবলো, ওর বর এত ভালো। রুদ্রের চোখের চশমাটা খুলে পাশে রেখে চায়ে চুমুক দিল। পরক্ষণেই বাম হাতটা মাথার সিল্কি চুলের ভেতরে গলিয়ে দিয়ে চিনিকে প্রশ্ন করলো। চিনি হয়েছে? চিনি প্রশ্ন বুঝলো না। এটা বোকার মতো প্রশ্ন করলো। আমার কি হবে? রুদ্র নিজের ঠোঁটের উপরে ঠোঁট চেপে রেখে চট করে বলল। চায়ে চিনি হয়েছে? নিজের বোকামিতে ভীষণ লজ্জা পেল চিনি। লজ্জায় রাঙা মুখখানা আর নিচু করে ফেলে চিনি আস্তে স্বরে বলে। হ্যাঁ তো। চিনির এমন লজ্জায় মাখামাখি মুখ দেখে রুদ্রের ঠোঁটের কোণে খানিকের জন্য এক ফোঁটা হাসি ফুটে উঠল, যদিও পর মুহূর্তেই তা মিলিয়ে গেল। রুদ্র চা শেষ করে চোখ তুলে চিনির দিকে তাকালো। মেয়েটা এখনো ধীরে ধীরে চা খাচ্ছে। এখনো জানালার ওপাশের ঘন অন্ধকারে দৃষ্টি আটকে যাচ্ছে। কখনো ছোট ছোট চুমুকে চা শেষ করার চেষ্টা করছে। রুদ্র হাত ঘড়ির দিকে তাকালো। রাত 2:30। কমলাপুর স্টেশনে পৌঁছাতে এখনো ঘন্টা খানেক বাকি। ঠিক তখনই হকারের আওয়াজ শোনা গেল। কাপ দুটো নিতে এসেছে সে। রুদ্র নিজের কাপটা বাড়িয়ে দিল। তারপর চিনির হাত থেকে কাপ নিয়ে সেটাও মধ্যবয়স্ক লোকটার হাতে তুলে দিয়ে শান্ত স্বরে বলল। 4 প্যাকেট চানাচুর দিন। পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিল রুদ্র। হকার যথারীতি বাড়তি টাকা ফেরত দিতে চাইলে এবারও রুদ্র নিল না। লোকটা হাসি মুখে এবার চিনির দিকে তাকিয়ে বলল। ভালা একখান জামাই পাইছেন আপা, আল্লাহর রহমত সবসময় আপনাকেও উপর থাকুক। চিনি থম মেরে রইল। কি বলবে বুঝে উঠতে পারল না। অচেনা মানুষের মুখে এমন সহজ দোয়া শুনে বুকের ভেতরে কেমন এক অদ্ভুত অনুভূতি দোলা দিয়ে উঠল। এটাই বুঝি বিয়ের পর বর বউকে একসাথে দেখে মানুষ দোয়া দেয়। হকার এবার রুদ্রের দিকে তাকিয়ে বলল। ভালো থাকবেন ভাইজান, আপনার মতো ভালো মানুষ প্রতিটা ঘরে জন্মাক। কথাটুকু বলেই লোকটার গলা কেঁপে উঠল। চোখের কোণে জমে থাকা জল অকপটে মুছে নিল সে। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে শুধু বলল।
আপনিও ভালো থাকবেন। এর বেশি আর কী বা বলার ছিল? মানুষে এত ভেদাভেদ, এত কষ্ট, এত অসাম্য, এসবের জটিল সমীকরণ রুদ্র আজও মেলাতে পারে না। চাইলে দূরও করতে পারে না, কারণ কিছু সত্য আছে যা মানুষের হাতে নয়, স্রেফ সৃষ্টিকর্তার ইচ্ছায় করা। চশমাটা মুছে চোখে পড়ল রুদ্র, তারপর নিজের কোলের ওপরে রাখা চানাচুরের প্যাকেটগুলো চিনির দিকে বাড়িয়ে দিতেই কিংকর্তব্যে মেমর হয়ে গেল রুদ্র। চিনি কাঁদছে, মেয়েটা শাড়ির আঁচল দিয়ে চোখের জল লুকোনোর চেষ্টা করলো, কিন্তু পারল না। ভেজা ঠোঁট কাঁপিয়ে অকপটেই বলে ফেলল, ওদের এই কষ্ট আমার সহ্য হয় না। রুদ্র সত্যি অবাক হলো। সে নিজেও ঠিক একই কথা ভাবছিল, শুধু পার্থক্য এই, তার ছোট্ট বউটা অনুভূতিগুলো আটকে রাখতে না পেরে চোখের জলে ভাসিয়ে দিয়েছে। রুদ্র নরম গলায় বলল, কাদের? চিনি নাক টেনে বলল, আপনাকে বলবো কেন? বলবো না একদম। ঠিক আছে। চিনি অভিমান মেশানো ভঙ্গিতে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নিল, তারপর মাথার খোপা খুলে দিল। চুলগুলো যেন হঠাৎ করেই ভারী লাগছিল চিনির কাছে। হাতে থাকা 4 প্যাকেট চানাচুরের একটা ছিঁড়ে কয়েকটা মুখে দিতেই মজা পেল চিনি। খেতে খেতেই একবার আর চোখে থাকলো রুদ্রের দিকে। মানুষটা এখনো বই পড়ছে। এত কি পড়ে সে? এত পড়েই বুঝি চোখ নষ্ট? ভাবতেই চিনির ঠোঁটে হালকা হাসি ফুটল। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে আবারও রুদ্রকে বিরক্ত করলো চিনি। চানাচুর খাবেন? রুদ্র এবার বই থেকে চোখ না তুলে গম্ভীর স্বরে বলল, খাবো না। পরদিন বিকেল 4:30টার দিকে ওরা পোলেরহাট বাজারে পৌঁছালো। তখন আর ভারী বর্ষণ হচ্ছে না। রুদ্র একটি ভ্যান ঠিক করে উঠে পড়ল। চিনি ততক্ষণে দীর্ঘ জার্নিতে নেতিয়ে পড়েছে। রুদ্রর মায়া হলো। রুদ্র হতাশার শ্বাস ফেলল, চিনির পানে চেয়ে বলল, খুব খারাপ লাগছে কি? চিনি ছোট হয়ে যাওয়া মুখ নিয়ে দেখলো রুদ্রকে, ক্লান্ত গলায় বলল, একটু। চারিদিকে ঝিঝি পোকার ঝিঝি আওয়াজ শোনা যাচ্ছে। সন্ধ্যা নেমে এসেছে মাত্র। চিনি এসে গোসল করেছিল। পর মুহূর্তেই খাবার খাওয়ার শক্তি ছিল না চিনির। নানিকে খুব মনে ধরেছে চিনির। কি ভালো, চিনি তার ঘরে গিয়েছিল গোসল করার পর। নানির সাথে কথা বলতে বলতে চিনি তখন ওখানেই ঘুমিয়ে পড়েছে। মাত্র ঘুম ভাঙলো চিনির। ঘরের কোণে দেখা যাচ্ছে হ্যারিকেন জ্বালানো আছে। এদিকে কারেন্ট এসে পড়েনি এখনো। বিগত 11-12 বছরেও কারেন্ট আসবে কিনা এর কোনো সম্ভাবনা নেই। চিনি পরনের নীল রঙা জামাটা ঠিক করলো। মুখের সামনে আসা চুলগুলো কানের পিছে কুচলো। কোমর সমান চুলগুলোকে বেঁধে নিল। অকপটেই সামনে হেঁটে গেল চিনি। দাঁড়ালো কাঠের দরজার সামনে। দূরে ঘন জঙ্গল, আর কিছু দেখা যাচ্ছে না। চিনির এখানে ভারী ভালো লাগছে। নানির সাথে এখানে আরো 2 জন থাকেন, নানির বড় ছেলের বউ আর তার মেয়ে। নানির বড় ছেলে মারা গেছেন অনেক কাল আগে। শ্রাবণীটার চিনির মতো বয়স। মেয়েটা কি যে মিশো। চিনি কাঠের জানালার সাথে মাথা ঠেকিয়ে দিল। সাংঘাতিক ভুল করে ফেলেছে চিনি। মেয়েটার তো উচিত ছিল রুদ্রের খোঁজ খবর নেওয়া। গোসল করতে যাওয়ার সময় রুদ্রকে দেখেছিল, আর দেখেনি। এরপর তো চিনি গভীর ঘুমে তলিয়েছিল। মানুষটা রাগলো বুঝি। চিনি রুম থেকে বের হলো। খোলা বাতাস গায়ে লাগলো। বারান্দায় এসে দাঁড়িয়েছে চিনি। পূর্ব দিক থেকে কথার আওয়াজ ভেসে আসছে, সাথে মেয়েলি হাসির শব্দ। মনে হয় শ্রাবণীর হাসির শব্দ। চিনি বুঝলো বাইরে মাটির চুলোয় হয়তো রান্না বান্না করছে। চিনি সেখানে গিয়ে দাঁড়ালো। নীরবতা ভেঙে নানিকে উদ্দেশ্য করে গদগদ স্বরে বলল, নানি। নানি স্নেহমাখা চোখে চাইলেন। চিনির হাত টেনে ধরে তার পাশে বসালেন। চিনি হাসি মুখেই বসলো। নানি একগাল পান চিবিয়ে চিবিয়ে বলল, ও বউ, সন্ধ্যাকালে বাইর হইছত কেন সোনা? যে সুন্দর একখান চেহারা, জিন ভূতের নজর লাগবো। চিনি শিউরে উঠল। পাশ থেকে সবুজ হলুদ শাড়ি পরে শ্রাবণীও শাড়ি দিল। শ্রাবণী চিনির দিকে তাকিয়ে বলল, হ চিনি, নানি একখান ঠিক কথা কইছে। আমার তো চেহারা ছবি ভালো না, তাই এই ভয় নাই। চিনির কাঁদো কাঁদো অবস্থা। চিনি ভয়ে শক্ত করে নানুকে জড়িয়ে ধরল। পুরো দমে ভয়ে বিড়বিড় করলো, নানি আমার ভীষণ ভয় করছে, ঘরে দিয়ে আসো। নানি চিনির মাথায় হাত বুলালেন। এখন কিছু হবে না, আমরা আছি না। তয় শ্রাবণীর মাঝে পিঠা ভাজতাছে, ওগুলা ঘরে যেমন সারা খাইবি না। ঠিক আছে। শ্রাবণীর মা মিটিমিটি হাসছেন, তবে কথাগুলো সত্যি। দোকানদার আলম আছে, ওকে মাঝে মধ্যে বিলের ভেতরে পাওয়া যায়। কাদায় মাখামাখি অবস্থা হয়ে থাকে তার। তাকে শুনলে মূলত কারণ বলতে পারে না, তবে শোনার কথা।
মাঝরাতে নাকি মাছ ধরতে যাওয়ার এই অবস্থা হয় তার। এই কথা আমিনা বেগম চিনিকে বলেন না, তিনি পান পিঠা উল্টালেন। পরক্ষণেই চিনিকে বললেন, বউ ভয় নাই, তুমি দুপুরে কিছু খাও নাই, ক্ষুধা লাগছে, কয়টা ভাই খাওন দিমু? চিনি উপর নিচে মাথা নাড়ল। চিনি এখন খাবে না কিছু। নানি বলেছে এখানে বসে কিছু খাওয়া যাবে না, কিন্তু বোকা চিনি এটা বুঝলো না। নানি শুধু পিঠা খেতে বারণ করেছে। রুদ্র বেশ রাত করে বাসায় ফিরল। রাত 9:30 বাজে। গ্রামের দিক থেকে গণনা করলে এখন রাতের প্রথম ভাগ ধরা হয়ে থাকে। রুদ্র হাতে করে নেতিয়ে যাওয়া কতগুলো পুরি নিয়ে এসেছে, সেগুলো সন্ধ্যায় কেনা ছিল। বাসায় ফেরার সময় রুদ্রের বন্ধুর সাথে দেখা হয়ে গেল পথিমধ্যে। সবুজ কিছুতেই ছাড়ল না রুদ্রকে। বগল দাবা করে বাড়িতে নিয়ে গিয়েছিল। খালি হাতে অবশ্য রুদ্র যেতে চায়নি। ভাগ্যক্রমে পুরি কিনেছিল বলে বেজ্জতি থেকে বেঁচে গিয়েছে। পুরি কিনেছিল 35টি, 20টি সবুজের বউ বাচ্চার জন্য দিয়েছে রুদ্র, বাকি 15টি বাসায় নিয়ে এসেছে। রাতের খাবার না খেয়ে একদম আসতে দেয়নি সবুজ। রুদ্র আশ্বাস নিয়ে বলেছিল কালকে আসবেক্ষণ। সবুজ শুনলে তো। রুদ্র বারান্দা দিয়ে ঘরে ঢুকলো, দেখলো বড় মাদুর বিছিয়ে শুয়ে আছে সবাই। রুদ্রর নানা বাড়ির খোলা বারান্দা পেরিয়ে সদর দরজা, সামনে বড় একটা রুম, সামনে বসার রুম বলা যেতে পারে। একপাশে কাঠের টেবিল চেয়ার পাতানো। রুদ্রকে দেখে আমিনা বেগম উঠে আসলেন। রুদ্র তার হাতে পুরীর প্যাকেটটা ধরিয়ে দিল। বাম হাত দিয়ে ডান হাতে নেমে আসা হাতটা ফোল্ড করলো। পরক্ষণেই মোলায়েম সুরেই বলল, মামি, পকেটে পড়ে আছে, দেখুন। এর মধ্যে নানি হাঁক ছাড়লেন। রুদ্র তার দিকে এগিয়ে গেল। চিনি চুলগুলো কানের পাশে গুজে নিল। মাথা নিচু করে ঠিকমতো বসলো মেয়েটা। শ্রাবণী চিনির সাথে লেগে বসলো। ভাবখানা এমন করলো দুইজন যেন জম আসছে বুঝি ওদের জান কবজ করতে। রুদ্র হাঁটু মুড়ে বসলো নানির পাশে। নানি চোখ মুখ বাঁকা করে বলল, নানু ভাই, ঘরে চাঁদের নাহান বউ রাইখা রাইত বিরতে কই থেকে আইসোস? রুদ্র নজর উঁচিয়ে চিনির দিকে চাইলো। নানির কথা শুনে চিনি সবে মাত্র রুদ্রর দিকে দৃষ্টি তাক করেছিল। অমনি চোখাচোখি হলো দুজনার। চিনি চোখ নামিয়ে নিল। রুদ্র রানীর হাতটা নিজের হাঁটুর উপরে রাখলো। বোঝানোর ভঙ্গিতে বলল সে, সন্ধ্যায় ফিরে আসতাম নানি। তাহলে আও নাই কেন? সবুজের সাথে দেখা হয়েছিল। ছেলেটা কেমন পাগল জানেন তো। বাসায় নিয়ে হাজির করলো জোর করে, না খেয়ে আসতে দিল না। তো এই কথা? রুদ্র ভ্রু উঁচু করলো। এই কথা না হলে কোন কথা হবে? রুদ্র বেশ বুঝতে পারছে নানি তার মনে সন্দেহ জুড়ে বসেছে। রুদ্রর স্বর খানিকটা গম্ভীর হলো, বলল, ইনভেস্টিগেশন করছেন? নানি নাক মুখ কুচকালেন। তুই কি কইস এগুলা? রুদ্রর চুলের ভেতরে হাত গলিয়ে দিলেন। অভ্যেস যে। নানি রুদ্রর উত্তর না পেয়ে চিনিকে বলল, কি কয় তোর স্বামী চিনি? চিনি আতকে ওঠে। নানি চিনিকে ফাঁসাচ্ছেন কেন? চিনি মিনমিনিয়ে নানির মতো করে কথা বলল, উনি কি কয় ও আমি বুঝি না নানি। রুদ্র মাথা মোটা বইয়ের দিকে দৃষ্টি স্থির করলো। চিনির সাথে সাথে আবারও নজর লুকালো। রুদ্র নানিকে কথার জালে ফাঁসিয়ে বলল এবার, নানি, কাল 5 মিশালি সবজি রান্না করে খাওয়াবেন আমায়? নানি ছলো ছলো চোখে চাইলো। রুদ্রর মাথায় একটু হাত বুলিয়ে দিল, যার মানে এই যে কাজ হয়ে গেছে। নানি নরম করে বলল, আর কি খাইতে মন চায় সোনা মানিক? সব রান্না কইরা খাওয়ামু। তরকারিটা হলেই চলবে। রাতে খেয়েছেন আপনারা? হয়, খাইছি হগলে। রুদ্র উঠে দাঁড়ালো। নিজের রুমের দিকে যেতে যেতে শুষ্ক স্বরে বলল, শুয়ে পড়ুন নানি। হ। আমিনা বেগম পড়ে নিয়ে এসে মাদুরের উপরে রাখলেন। শ্রাবণী নেয় একটা, মামি আর নানিও নেয়। চিনি হাত গুটিয়ে বসে থাকে। আমিনা বেগম বলে, তুমি নাও আম্মা। আমি খাবো না। নানি বলে, নাও একখান নানু ভাই। নানির সাথে বেশ ভাব হয়েছে চিনির। যেখানে রুদ্র নানিকে আপনি সম্বোধন করে, সেখানে চিনি নানিকে তুমি সম্বোধন করে। তাহলে বুঝতে হবে ভাবখানা কতটা গভীর। চিনি আবারও মাথা নাড়ে। শ্রাবণী চিনিকে কনুই দিয়ে ঠেলে, বলে, নে একখান। শ্রাবণী, ভাত খেয়েছি না, আমার পেটে তো আর জায়গা নেই। নানি একটা পুরিতে কামড় দিয়ে বলে, তয় ঘরে যাও বউ, রুদ্রডার কি লাগে না না লাগে? চিনির বুকের মাঝে ধক করে ওঠে। মেয়েটা সবাইকে শুভরাত্রি বলে পা বাড়ায় রুদ্রর ঘরের দিকে।
আপাতত চিনির শরীর অসাড় হয়ে গেছে। আজ বুঝি একই খাটে শুতে হবে ওদের। চিনি কি করবে এখন? চিনি দরজাটা ঠেলে রুমে প্রবেশ করে। সাথে সাথে সিগারেটের গন্ধ এসে চিনির নাকে লাগে। চিনি নাক মুখ কুঁচকে ফেলে। রুদ্র সিগারেট খাচ্ছে জানলার কাছে দাঁড়িয়ে। পরনে কালো রঙের প্যান্ট আর টি শার্ট। চিনি সিগারেটের বিচ্ছির গন্ধ ভুলে যায়। মুহূর্তেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মানুষটাকে। কি সুদর্শন! লোকটা এত লম্বা কেন? কত হবে? 6 ফুট? নাকি 6 ফুট 1? তিনি তো 5 ফুট 4। চিনির কল্পনা জগতে বাধার সৃষ্টি হয়। রুদ্র পিছনে না ফিরে চিনিকে বলে, দরজাটা বন্ধ করো। ভীতু মেয়েটা চোখ বড় বড় করে ফেলে, তবুও গিয়ে দরজাটা আটকে দেয়। তিনি পা টিপে টিপে বাংলা খাটে গিয়ে বসে। রুদ্র সিগারেটের হাতে চিনির দিকে ফিরে তাকায়। চিনি নিজে দৃষ্টি লুকায়। রুদ্র সিগারেটে একটা টান দেয়। মুহূর্তেই 4 কদম হেঁটে এসে দ্রুত ঘোচায় রুদ্র। চিনি চোখ বন্ধ করে। শ্বাসের গতি বেগতিক হয় মেয়েটার। চিনি রুদ্রকে ভালো ভেবেছিল, তবে মানুষটা ভীষণ অসভ্য। চিনি চোখ খুলে ফেলল। দেখতে পায় রুদ্র একদম ওর কাছে দাঁড়িয়ে আছে। ওদের মাঝে কত ফাঁকা হবে? 1 ইঞ্চি? হ্যাঁ, 1 ইঞ্চি হবে। চিনি হাঁসফাঁস করে। দ্রুত মেয়েটা কোমল কণ্ঠে আওড়ায়, আপনি সিগারেটও খান? রুদ্র সিগারেটে আরেকটা টান দেয়। সম্পূর্ণ ধোঁয়াটুকু বাম দিকে বের করে দেয়। পর মুহূর্তেই ভীষণ অসভ্য রুদ্রটা চিনিকে নিজের 2 হাতের মাঝে আটকে ফেলে। বাম হাতে রুদ্রের সিগারেটের দেখা মিলছে। আরেকটু হাতটা নিচু করলেই বিছানার চাদর পড়ে যাবে। চিনি আঁতকে উঠে রুদ্রের মুখের দিকে তাকায়। মানুষটাই বা চিনির মুখ বরাবর ঝুঁকে এসে গম্ভীর কণ্ঠে বললে, হ্যাঁ, একটু আধটু, তাতে কার কি আসে যায়। রুদ্রের গরম নিঃশ্বাস চিনির মুখাবর ছুঁয়ে যাচ্ছে। চিনি খিচিয়ে চোখ বন্ধ করে নিল। মনে হচ্ছে এমন যেন চিনি এবারই মরে যাবে। রুদ্র খুঁটিয়ে খুঁটিয়ে চিনিকে বরফ করলো। হঠাৎ আকাশে গর্জন করে বৃষ্টি শুরু হলো। মেঘের তুমুল গর্জনে মুহূর্তেই চিনি লাফিয়ে উঠল। মোমের পুতুলের মতো মেয়েটা ভয় পেয়ে রুদ্রের হাত আঁকড়ে ধরল। রুদ্রের বাম হাতে থাকা সিগারেট বিছানার চাদর ছুঁয়ে গেল। চিনি ভয়ে কেঁপে কেঁপে উঠল। আশেপাশে হয়তো বাজ পড়ছে। রুদ্র চিনির হাত ছাড়িয়ে নিতে চাইল। চাদর ইতোমধ্যে অনেকখানি পড়ে গেছে। চিনি ছাড়ল না। মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে ভীষণ করুণ হয়ে বলল, মেঘ ডাকতে ভয় পাই আমি। আপনার হাতটা একটু ধরতে পারি? রুদ্র তবু হাত ছাড়িয়ে নিল। আধো নিভু নিভু সিগারেটটা হাত দিয়ে নিভিয়ে নিল রুদ্র। কিছুটা সামনে এগিয়ে ওটা জানলা থেকে ছুঁড়ে ফেললো। রুদ্র এগিয়ে এসে দেখলো চিনি ফ্যাকাশে চোখে তার দিকে তাকিয়ে আছে। 2-1 ফোঁটা মুক্তোর মতো অশ্রু গড়িয়ে পড়ছে ক্রমশ মেয়েটার চোখ থেকে। রুদ্র নিজের হাত বাড়িয়ে দিল। যথাসম্ভব কণ্ঠ নিচু করে বলল, হাত ধরো, নাও। চিনি মাথা নিচু করে ফেললো, তবুও রুদ্রের হাত ছুঁয়ে দেখলো না। মুহূর্তে আবারও বাজ পড়ার শব্দ হলো। চিনি চোখ বন্ধ করে এবার বিছানার চাদর শক্ত করে আঁকড়ে ধরল। রুদ্র এবার ভীষণ রাগলো বোধ হয়। মানুষটা চিনির সন্নিকটে গিয়ে ওর হাতটা ধরল খুব জোরে। চিনি চোখ মেলল। রুদ্র গম্ভীর কণ্ঠে চাপা হুঙ্কার ছাড়লো, খামখেয়ালি করবে না একদম। চিনি মাথা নিচু করে ফেললো। রুদ্র ফের বলল, এবে তাকাও। চিনি এবার ঝরঝর করে কেঁদেই দিল। মানুষটা কি পাষাণ! এই নিয়ে ওকে দুবার ধমক দিল। এমন অসভ্য বর চিনি চায় না। চিনি অশ্রু সজল চোখে চাইল রুদ্রের দিকে। কেটে কেটে মুখের 2 পাশে লাল করে ফেলেছে। চোখও ফুলে গেছে। রুদ্র শ্বাস ছেড়ে চিনির পাশে বসল। চিনির তুলোর মতো নরম হাত দুটো নিজের শক্তপোক্ত হাতে আঁকড়ে ধরে রুদ্র শীতল স্বরে বলল, চোখ মুখের কি অবস্থা করেছ? আমি বকেছি তোমায়? চিনি কিছু বলল না। এবারেও মৌনতা পালন করলো। রুদ্র যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে বলল, সিগারেটে চাদর পড়ে যাচ্ছিল, সেজন্য হাত ছাড়িয়ে নিয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ নাই। চিনি কাপা কণ্ঠে শুধালো, সত্যি বলছেন? তুমি দেখোনি আমার হাতে সিগারেট ছিল? দেখেছি তো। তাহলে? আমি বুঝতে পেরেছি, সরি। উল্টো বুঝছো। বেশ বুঝতে পারছি। নারীরা 1 লাইন বেশি বুঝবেই, আর তুমি তো সেখানে ছোট মানুষ। চিনি রুদ্রের মুখাবয়ব পরখ করলো। কি হলো কে জানে। মেয়েটা কটু কথা বলে বসলো। যদিও কটু কথা বলার থেকে অন্তরে আঘাত করার মতো কথা বললেই ঠিক হবে। তিনি কঠোর স্বরে রুদ্রকে বলল, কেন আমায় বিয়ে করেছেন? কেন আমার বাড়িতে সম্মত পাঠিয়েছেন? আমার জীবন আপনি ধ্বংস করে দিয়েছেন। আমি বুঝি বাবা তো আমাদের প্রচুর নাম ডাক আধিপত্যের কারণে আমায় আপনার সাথে বিয়ে দিয়েছে, না হলে মোটেও দিত না। সব আপনার দোষ। আপনি নিষ্ঠুর। রুদ্রর কপাল ভাঁজ পড়ল। মানুষটার হাতের রগ ফুলে ফেঁপে উঠেছে। বোঝা যাচ্ছে রাগ নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। রুদ্র চিনির হাত ছেড়ে দিল।
খাট থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কেন বিয়ে করেছি? কেন? মাই ফুট। সংসার তোমার আমার সাথে করতে হবে। রুদ্র দরজার ছিটকিনি খুলে ঘর থেকে বেরিয়ে গেল। মুহূর্তেই চিনি বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে ডুকরে চাপা কান্না শুরু করলো। চিনি মোটেও এরকম নয়, তবে অনাকাঙ্ক্ষিত হঠাৎ বিয়ে হয়ে যাওয়ায় মেয়েটা মানসিকভাবে বিপর্যস্ত। রুদ্রকে যে চিনির পছন্দ না এমন নয়, চিনির রুদ্রকে খুব সুদর্শন পুরুষ মনে হয়, কিন্তু কিন্তু চিনির মাঝে মাঝে মাথা কাজ করে না। এই যেমন হুটহাট করেই কান্না করছে, নিজের নির্ধারিত গণ্ডির থেকে বের হয়ে অন্য পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারছে না চিনি। এখন চিনির মানসিক শান্তি প্রয়োজন, একটু মানসিক প্রশান্তির প্রয়োজন। জানালা থেকে শীতল বাতাস ঢুকছে ঘরে। চিনি বালিশ থেকে মাথা তুলে বাইরের দিকে চাইল। সকাল হলো কখন? চিনির একে একে সব মনে পড়ল। রুদ্রকে কটু কথা বলেছে চিনি, ওকে বিয়ে করেছে কেন এটা নিয়ে অভিযোগ তুলেছে। চিনির চোখে আবারও অশ্রুর দেখা মিলেছে। চিনি দুই হাতে চুল আঁকড়ে ধরল, বিড়বিড় করলো, জন্ম, মৃত্যু, বিয়ে সব তো আল্লাহর হাতে। আমি ওগুলো কি বলেছিলাম? ওই ভুলের ক্ষমা নিশ্চয়ই নেই। চিনি বালিশে মুখ গুজে নিয়ে কতক্ষণ যে অশ্রু ঝরালো সময় ঠাহর করতে পারল না। চিনির মস্তিষ্কে খেলে গেল, রুদ্র কোথায়? মানুষটা কি আর ঘরে আসেনি? রেগে বুঝি কোথাও চলে গেছে? চিনি চোখ মুছে উঠল, ব্যাগ থেকে ব্রাশ আর পেস্ট বের করলো। ভেবে দেখলো কাল রাতে তো দাঁত ব্রাশ করা হয়নি। চিনি মাথায় কাপড় দিয়ে বাইরে বেরোলো। সময় কত বুঝতে পারলো না। বসার ঘরে এসে বড় ঘড়িটার দিকে তাকালো চিনি, 6:22 বাজে। চিনি বাইরে বেরিয়ে কলপাড়ে চলে গেল। কিছুক্ষণ ব্রাশ করে মুখ ধুয়ে নিল। মুখে পানি থাকা অবস্থায় চিনি হাঁটছে খেলনা পুতুলের মতো। মুখ কেমন ফুলে আছে। চিনি হাঁটতে গিয়ে হোঁচট খেলো, তবে পড়ার আগেই নিজেকে সামলে নিয়েছে চিনি। চিনির চোখ গেল পুকুর পাড়ে। চেয়ারে বসে আছে রুদ্র, চোখে চশমা, হাতে মোটা একখানা বই। জামা কাপড় এখন অন্য কিছু পরেছে। গ্রামীণ চেকের সাদা নীল একটা শার্টের সাথে পুরানো বানানো একখানা ব্লু প্যান্ট পরেছে। দেখতে পুরো সাহেবদের মতোই লাগছে। চিনির চোখ ভিজে উঠল। মেয়েটা দৌড়ে